আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজ দুপুর 12টার দিকে আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করবেন। এর আগে গত 28 নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য ছিল, তবে রায় প্রস্তুত না হওয়ায় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রায় ঘোষণার জন্য 8 ডিসেম্বর দিন ধার্য করেন। ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে আবরার ফাহাদকে 2019 সালের 6 অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওই দিন গত রাত 3টার দিকে শেরেবাংলা হলের দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দর্শক, এই মুহূর্তে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী সাদিয়া কানিজ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, রায় কখন নাগাদ হতে পারে? আসামিদের কোর্টে নেওয়া হয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, সকালে 30 মিনিট মতো আগে বা আপনি জানেন যে 2019 সালে আসলে আবরার ফাহাদ যে বুয়েটের ছাত্র, তাকে যে হত্যা করা হয় ডেকে নিয়ে, সেই রায় কিন্তু আজকে ঘোষণা করার কথা। এর আগেও কিন্তু একবার তারিখ দেয়া হয়েছিল, কিন্তু সেটি আসলে করোনার কারণে পিছিয়ে যায় এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে আবার ডেট দেওয়া হয়েছে এবং আসামিদেরকে সকালেই আসলে আদালতে তোলা হয়েছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে দুপুর 12টা নাগাদ আসলে এই রায় ঘোষণা করা হবে এবং এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে এবং 22 জন আসামিকে আসলে আদালতে তোলা হয়েছে। এবং আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আসামি পক্ষের যে আইনজীবী আছেন, তারা আসলে বলছেন যে তারা আশা করছেন যে তারা ন্যায় বিচার পাবেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে আসলে রায় সুষ্ঠু হবে এবং তারা আসলে সর্বোচ্চ শাস্তি পাবেন, এমনটি আসলে আশা করছেন। এবং যে আবরার ফাহাদ, তার পরিবারও আশা করছেন যে আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন এবং 12টা নাগাদই আসলে এই রায় ঘোষণা করার কথা। আমরা সে ততটুকুই জেনেছি। তো সিনথিয়া, দায়রা জজ আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। এতক্ষণ ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে জানাচ্ছিলেন সাদিয়া কানিজ। হাতিঝিল থেকে কারওয়ান বাজার রুটে অবৈধ মাইক্রো সার্ভিস চালু থাকলেও অদৃশ্য কারণে ব্যবস্থা নেয় না কর্তৃপক্ষ। রাজধানীতে বিআরটি এর 9টি ভ্রাম্যমাণ আদালত কাজ করলেও তারা কখনো এদের বিচার করেনি। ট্রাফিক বিভাগের দাবি, কোনো কর্মকর্তা জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন খাতে নৈরাজ্য বন্ধে দুষ্ট চক্র ভাঙতে হবে। সাকিবুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। রামপুরা টিভি সেন্টার থেকে হাতিরঝিল হয়ে কারওয়ান বাজার রুটে এই অবৈধ মাইক্রো সার্ভিস চলছে প্রায় 1 দশক ধরে। বৈধতা না থাকায় সব দিক ম্যানেজ করে সার্ভিস চালু রাখার কথা জানান পরিচালনাকারীরাই। আমার গাড়ি অপরাধ করছে, গাড়ি কই নিব, গাড়ি দাম থেকে নিবে তো এরপর ড্রাইভার আমি ইস্যু করে মনে করেন ওসিরি দিয়ে ডিসিরি দিয়ে মনে করেন গাড়ি ওখান থেকে আনার ব্যবস্থা করা যাবে। রুট পারমিট ছাড়া রাজধানীর বুকে বছরের পর বছর ধরে কি করে একটি অবৈধ সার্ভিস চলছে প্রশ্ন ছিল বিআরটি এর কাছে। এই সংক্রান্ত দায়িত্ব হচ্ছে মূলত ট্রাফিক বিভাগের, তারাও দেখতেছে আর আমাদের মোবাইল কোর্টের সামনে যেগুলো পড়ে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। বিক্ষিপ্তভাবে বিভিন্ন লোকের বিক্ষিপ্ত কথা বলতে পারবেন না, আপনারা হয়তো যে কোনো একটা কাগজ পাঠিয়ে দেন আমাদের কাছে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এই রুটের কথা জানা নেই মহানগর পুলিশের, অথচ অভিযোগ রয়েছে সব থানাকে ম্যানেজ করেই চলছে অবৈধ মাইক্রোবাসগুলো। যদি কোনো ডকুমেন্ট থাকে, যদি কোনো এভিডেন্স থাকে, ফিজিক্যাল কোনো এভিডেন্স দেখাতে পারে, অবশ্যই মানবিক বিষয়টা বিবেচনা করে অনেক সময় আমরা সেই নাগরিক সুযোগ সুবিধার কারণে, নাগরিক ডিমান্ডের কারণে এটা করা। পরিবহন বিশেষজ্ঞরা কর্তৃপক্ষের ব্যাখ্যায় মোটেও সন্তুষ্ট নন। লোক দেখানো অভিযান বন্ধ করে পরিবহন খাতের দুষ্ট চক্র ভাঙার পরামর্শ তাদের। বিআরটিএ কর্তৃপক্ষ হিসাবে বিআরটির যে নজরদারি করার কথা, দেখভাল করার কথা এবং আইনের যে প্রয়োগ করার কথা, সেটা কিন্তু আমি যেটা মনে করি বিআরটি সঠিকভাবে করছে না। এবং ভ্রাম্যমাণ আদালতের নামে আমরা মাঝে মাঝে যে প্রহসনটা দেখি, সেই প্রহসনের মাধ্যমে কিন্তু এগুলোকে আপনি কেউ কোনোভাবে ঠিক করতে পারবেন না। প্রশাসনের মধ্যেও আমি যেটা মনে করি কিছু দুষ্ট চক্র ঢুকে গেছে।
এই দুষ্টচক্র যদি ভাঙতে না পারে সরকারের যে প্রয়াস সেটা কিন্তু সফল হবে না। কেবল হাতিরঝিল নয়, সারা দেশে সড়ক নৈরাজ্য বন্ধে রাজনীতিবিদ ও প্রশাসনের অশুভ আঁতাত ভাঙ্গার পরামর্শ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে কমলেও আগামী 3 মাসের মধ্যে দেশের সমন্বয়ের পরিকল্পনা নেই। RTVকে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এখন দাম পর্যবেক্ষণ করা হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের এমন অবস্থানে ক্ষুব্ধ ভোক্তারা বলছেন তারা বৈষম্যের শিকার। আর বিশেষজ্ঞরা জানান, দাম বৃদ্ধির সময়ই আইন মানা হয়নি। সেলিম আলীকের রিপোর্ট। গেল মাসের প্রথম দিকে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম $11 বেড়ে দাঁড়ায় $83। এমন বাস্তবতায় দেশেও অনেকটাই তড়িঘড়ি করে লিটার প্রতি ডিজেলের দাম $15 বৃদ্ধি করে সরকার। এতে বেড়ে যায় গণপরিবহনের ভাড়া, পণ্যের দাম ছোটে লাগাম ছাড়া। তবে আসার কথা আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে তেলের দাম। কয়েকদিনের ব্যবধানে ব্যারেল প্রতি কমেছে $18, বিক্রি হচ্ছে $66। আন্তর্জাতিক বাজারে বৃদ্ধির সময় তড়িঘড়ি করে সরকার দাম বাড়ালেও এবার কি কমাবেন? কোনো সিদ্ধান্ত আসে নাই, তারা আমরা ওয়াচ করতেছি প্রাইসটা। মিনিমাম 3 মাস এই কন্টিনিউ প্রাইস না থাকলে তখন আমরা এটা ঠিক করতে পারি, ঠিক আছে? আমি তো রাত দিন কমাতে আর বাড়াতে পারবো। জ্বালানি প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ। 3 মাসের মধ্যে নাকি কমবেও না, এর কারণে আমাদের মতো সাধারণ জনগণ হেনস্থা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে এক রেট, আমাদের এখানে আরেক রেট। আন্তর্জাতিক বাজারে কমবে, আমাদের এখানে বাড়বে, এটা হতে পারে না। একটা স্বাধীন দেশে স্বাধীন মানুষের এরকম একটা বৈষম্য শিকার হওয়াটা এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। দ্রুত গতিতে একটা সিদ্ধান্ত নিয়ে যেন তেলের দাম নতুন করে ওনারা করে ফেলে। একই মত ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI আর BGMA বলছে 5 বছরের জন্য জ্বালানি নীতি গ্রহণ করা প্রয়োজন। ইন্টারন্যাশনাল মার্কেটে কমে যাচ্ছে, এখন সেটি কমানো উচিত। ইন্ডিয়া এবং বিভিন্ন দেশ তেলের দামটাকে কিন্তু ডলারের দামের মতো ইন্টারন্যাশনালের সাথে সমন্বয় করে রেখে দিয়েছেন। আমি মনে করি সেটি করা উচিত। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা হঠাৎ বাড়াই এবং আর যখন কমে তখন আর কমাই না। 5 বছরকে বেশ করে নিতে হবে, রাতারাতি কোনো ডিসিশন চেঞ্জ করা যাবে না। কিন্তু অনেকগুলো জিনিস আছে যা একেবারে আমাদের হাতে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন তেলের দাম বাড়ানোর সময় হাইকোর্টের নির্দেশনা মানা হয়নি। এই প্রস্তাব আনতে হবে লাইসেন্সি হিসেবে বিবিসিকে বিআরসির কাছে আনতে হবে। তারা বিআরসি আইন লঙ্ঘন করে তারা জ্বালানি বিভাগে এই মূল্যায়ন নির্ধারণের প্রস্তাব এনেছে। জ্বালানি বিভাগের কর্তৃত্ব নেই এই মূল্যায়ন নির্ধারণ করার, তারা বিআরসি আইন লঙ্ঘন করে নির্ধারণ করেছে। শিগগিরই বিইআরসির মাধ্যমে গণশুনানি করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। এই মূল্যায়ন রিভিউ করতে হবে এবং সেই রিভিউ বিআরসি কে করতে হবে। সেলিম মালিক, RTV, ঢাকা। নানা কর্মকাণ্ডে বিতর্কিত তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে মন্ত্রিত্ব চলে যাওয়ার পর তার সংসদ সদস্য পদ থাকবে কিনা সে বিষয়ে জাতীয় সংসদের স্পিকার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রায়হান শোভনের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে তথ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। মঙ্গলবার রাতে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তারপর রাতেই প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয় তার পদত্যাগ অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় নানামুখী বিতর্কের জেরে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে সোমবার সন্ধ্যায় পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনার একদিন পরেই ব্যক্তিগত কারণ দেখিয়ে জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান মুরাদ হাসান। পরে সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর জন্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয় মন্ত্রিপরিষদ বিভাগে। এদিকে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের এমন আচরণে সরকার ও দল বিব্রত বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার কিছু বক্তব্য, কিছু ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে। আমার কাছে মনে হয়েছে তিনি আগে যেরকম ছিলেন গত 3 মাস ধরে একটু পরিবর্তন আমার কাছে মনে হচ্ছিল। বিভিন্ন ঘটনা এবং কর্মকাণ্ডে সেটি আমার মনে হচ্ছিল। আর তার সংসদ সদস্য পদের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সময় মতো প্রত্যেকেই এর জন্য শাস্তি, ডিসিপ্লিনারি অ্যাকশন প্রত্যেকের বিরুদ্ধে নেওয়া হবে। এখানে কোনো ছাড় দেওয়ার প্রশ্ন উঠে এই ধরনের সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটির মিটিং ছাড়া করার কোনো সুযোগ নেই।
আমরা পরবর্তী ওয়ার্কিং কমিটি মিটিংয়ে তার বিষয়ে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটা করব। অন্যদিকে কার্যনির্বাহী সংসদের বৈঠকে মুরাদ হাসানের দলীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান সাধারণ সম্পাদক। বলেন দল থেকেও তাকে অব্যাহতি দেওয়া হতে পারে। কার্যকরী কমিটির সভা ডেকেছি, সেই সভায় আলোচ্য সূচিতে সম্ভবত তাকে দল থেকে অব্যাহতি দেবে এরকম সিদ্ধান্ত নেবে বলে আমাকে জানিয়েছে। এদিকে কৃতকর্মের কারণে নারী জাতির কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ডাক্তার মুরাদ হাসান। রায়হান শোভন, RTV, ঢাকা। চট্টগ্রাম নগরীর 5 লাইশে নালায় পড়ে নিখোঁজ শিশু কামালের এখনো সন্ধান মেলেনি, যদিও সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। গত সোমবার নগরীর 2 নম্বর গেট এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশু কামাল নালায় পড়ে যায়। ঘটনা জানাজানি হয় মঙ্গলবার বিকেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে। গেল কয়েক মাসে চট্টগ্রামে নালায় পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 4 জনের মৃত্যু হয়। তারপরও টনক নড়ছে না সিটি কর্পোরেশন ও সিডিএর। ফুটপাতের গর্ত সংস্কার বাদ দিয়ে তারা একে অপরকে দুষছেন। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নিখোঁজ শিশু কামাল উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান সম্পর্কে আমাদেরকে জানান। শুনছি আপনি যেমনটি বলেছিলেন, শিশু কামাল নিখোঁজ হওয়ার 45 ঘন্টা অতিবাহিত হলেও কিন্তু এখনো উদ্ধার করা হয়নি। ইতিমধ্যে সকাল থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। সকাল 10টা থেকে ওনারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা উদ্ধার অভিযানে নেমেছেন। ইতিমধ্যে শিশু কামাল এবং রাকিব তার বন্ধু দুজনেই ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় দুজনেই নালায় পড়ে যান। নালায় পড়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আসলে যদিও রাকিব উঠতে পারে কিন্তু কামাল উঠতে পারেনি। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। তবে এই নালার মধ্যে এত বেশি বর্জ্য রয়েছে, এই বর্জ্যগুলি সরাতে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। কখন এই নালার ময়লাগুলো সরানো হবে, তারপর আসলে এখানে আদৌ আছে কিনা শিশু কামাল তারপরে বুঝতে পারবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, ঠিক এই নালাটিতে নালার একদম সামান্য 300 ফিট দূরে ব্যবসায়ী সালে আহমদ কিন্তু আসলে পড়ে গেছিলেন, তাকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। আরেকটি বিষয় হচ্ছে যে এটার দায়ভার কিন্তু কেউ নিতে চাচ্ছে না। গতকাল বিকালবেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় এখানে আসছিলেন এবং উনি বলল যে শিশু কামাল এখানে খেলনা নিতে নেমেছেন, কেন তার দায়ভার কর্পোরেশন নিবে। আসলে ওনার বক্তব্যটি কর্পোরেশন এলাকায় যারা আছে ওনারা কিন্তু শুনে হতভম্ব হয়েছেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ রক্ষার লড়াইয়ে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নান্নু। বরিশালের এই যোদ্ধা যুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি মুক্তি সংগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ করেছেন বন্ধুদেরও। দেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাস রক্ষায় নতুন প্রজন্মের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত বলে মনে করেন এই বীর মুক্তিযোদ্ধা। বরিশাল প্রতিনিধি আলী জসিমের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথি রিপোর্ট। ৭১-এর ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ স্বাধীনতার উন্মাদনা তৈরি করেছিল বরিশালের যুবক রফিকুল ইসলাম নান্নুর রক্তে। সেই উন্মাদনা সহপাঠী বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিয়েছিলেন বাংলার এ সাহসী সন্তান। অনেকের লাশ আমরা খুঁজে পাই নাই। ৯ নম্বর সেক্টরের আওতায় সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মাহফুজ আলম বেগের অধীনে সাতক্ষীরা অঞ্চলের বিভিন্ন জায়গায় যুদ্ধ করেন রফিকুল ইসলাম। যদি আমি দেশের জন্য কিছু করতে পারি বা দেশের জনগণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে পারি তাহলে সেটা হবে আমার জন্য একটা বড় পরিচয়, বড় ত্যাগ। এখন আমাদের কাছে অনেক মুক্তিযোদ্ধা আছে যাদের এখন পর্যন্ত মাথা গোঁজার ঠাঁই নাই, টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না। এই যোদ্ধার আক্ষেপ, জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করলেও এত বছর মুক্তিযোদ্ধার উপযুক্ত সম্মান পাননি। তবে এখন বঙ্গবন্ধু কন্যা তাদের সেই সম্মান দিয়েছেন। যেটা পাওয়ার কথা ছিল সেটা হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতা, জনগণের মুক্তি, সেটা আমরা পেয়েছি, এতেই আমরা যথেষ্ট খুশি। তারপরও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর, 96-তে ক্ষমতায় আসার পর তিনি 2000 সন থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা চালু করছে। এই স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের চেতনায় পরবর্তী প্রজন্ম ধারণ করে যদি বাংলাদেশের এই নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে সঠিক মূল্যায়ন সহ স্বাধীনতার ইতিহাসকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে উদ্যোগী হওয়ার আহ্বান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের। নুসরাত জাহান সিনথি,
RTV। সকালের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন আর মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।